Today I am going to discuss with you metals and non-metals চ্যাপ্টারের একটি টপিক রিঅ্যাক্টিভিটি সিরিজ, যাকে বাংলাতে বলা হয় সক্রিয়তা শ্রেণী। তো সক্রিয়তা শ্রেণী হচ্ছে ধাতুসমূহের সক্রিয়তার পদক্রম অনুযায়ী সাজানো একটি তালিকা। তো ইংলিশে আমরা জানি সিরিজ মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট হতে পারে আমাদের ইনক্রিজিং অর ডিক্রিজিং, পদক্রম বা ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট। তো আমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ হচ্ছে এমন একটি শ্রেণী যেখানে বড় থেকে ছোট অর্থাৎ ঊর্ধ্বক্রম থেকে অধক্রমে আসা। তো ডেফিনেশন আমি লিখে নিচ্ছি। এন arrangement of elements in decreasing order of their reactivity. তো রিঅ্যাক্টিভিটি, উপরের মৌলগুলির রিঅ্যাক্টিভিটি বেশি, আর যত নিচের দিকে আমরা যাব তত রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কমে। এইরকম একটি তালিকাকে আমরা সাধারণত সক্রিয়তা শ্রেণী বলে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে যে সক্রিয়তা শ্রেণী আমাদের কেন পড়তে হবে? তো সক্রিয়তা শ্রেণী পড়ার প্রধান দুটি কারণ হচ্ছে, একটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াকে বুঝতে পারা, আর আরেকটি হচ্ছে যে ধাতুর নিষ্কাশনের সময় বা extraction of metals, when we extract a metal from its ore, then we have to know the reactivity series, because reactivity series এর উপর নির্ভর করে মৌলগুলিকে তাদের আকরিক বা ওর থেকে নিষ্কাশন করা হয়। তো প্রতিস্থাপন বিক্রিয়া ভালোভাবে জানতে হলে আমাদের এই রিঅ্যাক্টিভিটি সিরিজ জানা দরকার। যেমন প্রতিস্থাপন বিক্রিয়ার একটি রিঅ্যাকশন বা একটি বিক্রিয়া আমি লিখে নিচ্ছি এখানে, যে আয়রন প্লাস কপার সালফেট প্রডিউসেস আয়রন সালফেট প্লাস কপার। তো এখানে একটি জিনিস লক্ষণীয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আসলে কি, when a more reactive metals displaces a less reactive metal, this type of reaction is called displacement reaction. এখন প্রশ্ন হচ্ছে আয়রন এবং কপার এই দুটির মধ্যে কোনটি বেশি সক্রিয়? এই সক্রিয়তা শ্রেণী না জানলে আমরা তো বলতে পারবো না। তো এখানে দেখছি আমরা, যেহেতু উপর থেকে নিচে কমে যাচ্ছে সক্রিয়তা শ্রেণী মানে অধক্রম অনুযায়ী, তো আয়রন এবং কপার এই দুটির মধ্যে আমাদের আয়রন হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ বা মোর রিঅ্যাক্টিভ, আর কপার হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। তো ডেফিনেশনে আমরা বলে নিচ্ছি যে মোর রিঅ্যাক্টিভ এলিমেন্ট ডিসপ্লেসেস লেস রিঅ্যাক্টিভ এলিমেন্ট। এর মানে হচ্ছে এই আয়রন কপারকে ডিসপ্লেস করবে, আয়রন কপারকে ডিসপ্লেস করেছে এখানে, এর মানে এটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কিন্তু মোর রিঅ্যাক্টিভ মেটাল হতে হবে। মোর রিঅ্যাক্টিভ মেটাল যখন লেস রিঅ্যাক্টিভ মেটালকে ডিসপ্লেস করে, তখন এই ধরনের বিক্রিয়াকে সাধারণত আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকি। সক্রিয়তা শ্রেণী জানার আরেকটি কারণ হচ্ছে বা জানতে হবে যে সক্রিয়তা শ্রেণীর উপরের দিকে যে মৌলগুলি থাকে বা হাই রিঅ্যাক্টিভিটি সিরিজের মৌলগুলিকে যে পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সেটি হচ্ছে ইলেকট্রোলাইসিস। তো এখন কোনটি মৌল বেশি রিঅ্যাক্টিভ সেটি আমাদের জানতে হবে, কারণ যদি আমরা তার ওর থেকে বা খনিজ থেকে তাকে নিষ্কাশন করি, যখন নিষ্কাশন করতে যাব এক্সট্রাকশন অফ মেটালস, তখন আমাদের এই রিঅ্যাক্টিভিটি সিরিজের জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। তো
হাই রিঅ্যাক্টিভিটি সিরিজের মৌলগুলোকে সাধারণত ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে তাদের আকরিক থেকে তাদেরকে নিষ্কাশন করা হয়। আর যারা মডারেট বা মিডিয়াম রিঅ্যাক্টিভিটি সিরিজের মধ্যে আছে সেগুলিকে ক্যালসিনেশন এবং রোস্টিং পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয়। এবং যারা লো রিঅ্যাক্টিভিটি সিরিজ বা রিঅ্যাক্টিভিটি সিরিজের একদম নিচে তাদেরকে রোস্টিং পদ্ধতির মাধ্যমে নিষ্কাশন করা হয়। তো রিঅ্যাক্টিভিটি সিরিজ মনে রাখার একটি শর্ট টেকনিক হচ্ছে পটাক এলো সোডা মেখে এলো, পটাক এলো সোডা মেখে এলো, জেনে ফেলো টিনে লেডে হয় থামা, মাসি গো। তো এই টেকনিক তোমরা ব্যবহার করতে পারো, বা আরো অনেক আছে, আমার মনে হয় এটিও তোমাদের জন্য সোজা হবে। পটাক এলো সোডা মেখে এলো, জেনে ফেলো টিনে লেডে হয় থামা, মাসি গো। এটির যদিও কোনো অর্থ নেই, কিন্তু শর্টকাট মনে রাখার জন্য। তো আশা করি তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ বুঝতে পেরেছো। আজকে আমাদের সেকেন্ড টপিক হচ্ছে আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। হোয়াট ইজ আয়নিক কম্পাউন্ড? Ionic compounds are those compounds which formed by the transfer of electrons from a metal to a non-metal are called ionic or electrovalent compound. The compounds formed by transfer of electrons from a metal to a non-metal are called ionic or electrovalent compound. তো আয়নিক যৌগ হচ্ছে সেই সমস্ত যৌগ যেগুলির মধ্যে ধাতু থেকে অধাতুর মধ্যে ইলেকট্রন ট্রান্সফার এর মাধ্যমে, ধাতু থেকে অধাতুর মধ্যে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে যে সমস্ত যৌগ উৎপন্ন হয় তাদেরকে আমরা আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বলে থাকি। তো একটি সিম্পল উদাহরণ নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো Na হচ্ছে আমাদের ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। তো এটি একটি হচ্ছে আমাদের আয়নীয় যৌগ। তো এই যৌগটি কিভাবে গঠিত হলো একটি ইলেকট্রন ডট স্ট্রাকচারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। যেমন NaCl, Na সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং এর ইলেকট্রনীয় বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 281। ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, যার ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে 287। তো সোডিয়ামের বাইরের কক্ষে আমাদের আছে একটি ইলেকট্রন, মানে আউটারমোস্ট শেলে আছে একটি ইলেকট্রন। তো একটি ইলেকট্রনকে আমরা একটি ডট দিয়ে চিহ্নিত করে নিলাম। যেমন ক্লোরিন, ক্লোরিনের আউটারমোস্ট শেলে আছে আমাদের 7টি ইলেকট্রন, এর মানে 7টি ডট দিয়ে দেব। এখন যদি এই সোডিয়াম যদি তার ইলেকট্রন ট্রান্সফার করে দেয় ক্লোরিনের কাছে, তখন হয়ে যাবে Na পজিটিভ। তো Na পজিটিভ কেন হলো? সোডিয়ামের তাকে আমাদের ইলেকট্রনের বিন্যাস থাকে 281। যখন সে একটি ইলেকট্রন দান করবে তখন তার ইলেকট্রনের বিন্যাস হয়ে যাবে, মানে এটি হচ্ছে আমাদের সোডিয়াম। আর যখন সে একটি ইলেকট্রন দান করবে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে
2.28। যেহেতু সোডিয়াম দান করেছে তাই তার উপর সাইন চলে আসে আমাদের প্লাস। আর ক্লোরিনের বাইরের কক্ষে ইলেকট্রন ছিল 7টি, কিন্তু সে একটি গ্রহণ করেছে, সেজন্য তার উপর চার্জ আসবে আমাদের মাইনাস। যে দান করবে তার উপরে প্লাস, যে গ্রহণ করবে তার উপরে মাইনাস। এখন আমাদের হয়ে গেল NaCl। তো NaCl আমরা দেখতে পাচ্ছি যে ধাতু থেকে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে অধাতুতে। তো যে যৌগসমূহের ধাতু থেকে, ধাতু পার্ট থেকে অধাতুতে ইলেকট্রন ট্রান্সফার হয়, সেই সমস্ত যৌগকে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বা ইলেকট্রোযুজি বা আয়নিক কম্পাউন্ড বলে থাকি। তো এরকম আরো অনেক উদাহরণ আছে, তোমাদের বই থেকে তোমরা দেখে নিও। MgCl2, Na2O, এটসেট্রা। তো আমাদের আয়নীয় যৌগ এর ডট স্ট্রাকচার কিন্তু পরীক্ষাতে আসে। NaCl এর ডট স্ট্রাকচার আসলে আমরা এভাবে লিখতে পারবো যে NaCl, Na পজিটিভ Cl নেগেটিভ, আমাদের NaCl হয়ে গেছে। তো এরকম MgCl2, Na2O, এটি বোর্ড এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের বইতে দেওয়া আছে, সেগুলো সেখান থেকে দেখে নিও। এখন আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস। তো আয়নীয় যৌগগুলি হার্ড মানে শক্ত থাকে, কঠিন, উইথ হাই মেল্টিং পয়েন্ট, hard with high melting point, because of the presence of electrostatic force of attraction between them, যে আয়নীয় যৌগগুলি কঠিন এবং তাদের মেল্টিং পয়েন্টও বেশি থাকে, কারণ হচ্ছে তাদের মধ্যে যে ফোর্স থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটি অত্যন্ত স্ট্রং, যার দরুন তারা শক্ত এবং তাদের মেল্টিং পয়েন্টও বেশি থাকে। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে দে আর সলিউবল ইন ওয়াটার। তো সোডিয়াম ক্লোরাইড যেটি, সেটি জলে দ্রবীভূত হয় বা জলে দ্রবণীয়। থার্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে they conduct electricity. They conduct electricity in aqueous or molten state. But when they are in solid form, they does not conduct electricity, because in solid form, in aqueous form, they conduct electricity because the presence of ion in them. তো এই হচ্ছে তাদের মানে আয়নীয় যৌগের তিনটি ইম্পর্টেন্ট প্রপার্টি। একটি হচ্ছে হার্ড উইথ হাই মেল্টিং পয়েন্ট, বিকজ দ্য প্রেজেন্স অফ electrostatic force of attraction between them. Number second important property হচ্ছে they are soluble in water. Third property হচ্ছে they conduct electricity in aqueous or molten state, but they do not conduct electricity in solid form.
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আয়নীয় যৌগ কি এবং আয়নীয় যৌগসমূহের ধর্ম, এবং আয়নীয় যৌগের উদাহরণও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং কিভাবে আয়নীয় যৌগ তৈরি হয় সেটি আমি NaCl এর উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।